সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের একটা শর্ট সাজেশন বানিয়ে দিচ্ছি। বেসিক্যালি সাজেশনসটা তাদের জন্য যাদের প্রিপারেশনস একদম খারাপ বা কিছু করনি, তাদের জন্য কিছু কোশ্চেন্স আমি ধরো ফাইনাল সাজেশনে রেখেছিলাম, অ্যান্ড সেই সমস্ত কোশ্চেন্সগুলো আবার কম্বাইন করেও করা যায়। তো আমি সেই প্রশ্নগুলো কম্বাইন করে দিয়েছি। তুমি এই কোশ্চেন্সগুলো করে নিলে হবে। পরীক্ষাতে একটা একটা আসে, আমি একটা একটা করে রেখেছি বেসিক্যালি। এবং আরেকটা কথা, তোমাদের নোটসের প্রাইস আমি হচ্ছে কি তোমাদের আজকে থেকে 25 তারিখ অবধি কমিয়ে দিয়েছি, মানে 287 মতো ছিল, যেহেতু 30কে হয়ে গেছে ওই কারণের জন্য বেসিক্যালি। তো এখন হচ্ছে কি 250 করা হয়েছে। এটা ডিএসসি 2 পেপারসের প্রাইস 25 তারিখ অবধি। এবং সেক পেপার হচ্ছে কি তোমার 350, এবং তুমি এটাতে ক্লাসেও জয়েন করতে পারো, মানে পেইড ক্লাসে জয়েন করতে পারো। এখানটায় তুমি হচ্ছে কি সেক পেপারে তোমাদের দেখবে সেক পেপার প্রচণ্ড ক্রিটিক্যাল, 3টে পোর্শন আছে তোমার: ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সাবস্টেন্স, অ্যান্ড তোমার হচ্ছে কি এসে। এই 3টে পোর্শনই প্রচণ্ড ক্রিটিক্যাল। তুমি কিন্তু এসে মুখস্থ করে নেবে, বাট সাবস্টেন্স এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু মুখস্থ করে চলো, তোমাকে শিখতে হয় বেসিক্যালি। ও তো নোটস নিয়েও কোনো কাজ হয় না। তো তোমাকে হচ্ছে কি যে ক্লাস আমি জয়েন করে দেবো, অ্যান্ড যারা নোটস কিনতে চাইছো শুধু সেক পেপারের, তোমাদের কিন্তু নোটসের সঙ্গে সঙ্গে আমি একটা ফর্ম্যাট দিচ্ছি। সেই ফর্ম্যাটটা তুমি কোথাও পাবে না দুনিয়ার। যে ফর্ম্যাটটা ইউজ করো তুমি কিছু হাত তাক হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং কিছু হাত তাক হচ্ছে কি তোমার সাবস্টেন্সের যে ক্রিটিক্যাল নোটটা লিখতে পারবে, এবং এসেরও কিন্তু নোটস দিয়ে দেওয়া হবে। সো যারা নেবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9382012069। এবং আরেকটা জিনিস বলি, তুমি আমার থেকে নোটস কেনো আর যেখান থেকে নোটস কেনো না কেন, আর যত টাকার নোটস কেনো না কেন, তুমি জিরো জিপিটি বলে একটা অ্যাপ আছে, ঠিক আছে, জিপিটি, ওটা দিয়ে হচ্ছে কি নোটস চেক করে নেবে। অনেকে হচ্ছে কি চ্যাট জিপিটি থেকে নোটস বানিয়ে তোমাদেরকে দিয়ে দেয়, আর অনেক টাকা হয়তো নেয়। অ্যান্ড একবার দেখে নেবে তো। সেকেন্ড সেমিস্টারে একবার নোটস ধরো কিনে নিলে, তখন সেখান থেকে দেখে নিলে, অ্যান্ড তুমি যদি দেখো যে পুরো চ্যাট জিপিটি থেকে দিয়ে দিয়েছে, বা 70% বা 78% চ্যাট জিপিটি থেকে দেওয়া, তার পরের সেমিস্টার থেকে আর নোটস নেবে না, সিম্পল, তাই না? টাকা দিয়ে নোটস কিনছো, তোমরা তো নিজেরাও চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিতে পারো। এনিওয়েজ, তোমরা সবাই সিলেবাসটা জানো, আমি আর বলছি না। এটা সেকশন 1-এর সিলেবাস, এটা হচ্ছে কি সেকশন 2-এর সিলেবাস। আমি দুটো সেকশনই কভার করে দেবো। তো প্রথমে আসে হচ্ছে কি সেকশন 1-এর। তো এখান থেকে তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন আসে, যে কোনো একটা 15 মার্কসের প্রশ্ন করতে হয়। অ্যান্ড 5 মার্কসও 3টে প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে তোমাদেরকে। তো আমি 15 মার্কসের 3টে পরীক্ষাতে আসবে, আমি তোমাদের 3টে বলে দেবো, এবং তার এই 3টের মধ্যে থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো। ওই একটা করলে অনার্সদের জন্য ইনাফ, ওটা করলে মোটামুটি তুমি 100% কমন পেয়ে যাবে, বাট একটু কাইন্ড অফ রিস্ক হয়ে যায়। তো এটা গেল কোশ্চেন প্যাটার্ন সেকশন 1-এর। এবং কোশ্চেনগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে কি তোমার, রাইট এ ব্রিফ এসে অন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড কন্ট্রিবিউশন অফ ওমেন নোবেলিস্ট of the Victorian period with special reference to any two major women novelists. প্রশ্নটা ঘুরে আসতে পারে, ডিসকাস দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য ভিক্টোরিয়ান ওমেন নোভেলিস্ট উইথ রেফারেন্স টু এনি টু অফ দ্য নোভেলিস্ট, এইভাবে বলতে পারে, বা বলতে পারে যে ব্রিফলি অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রন্টি সিস্টার্স। তো আমি না এখানটা ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছি যে কাদেরকে নিয়ে লিখতে হবে, তাহলে তোমার 5 মার্কসের অনেকগুলো প্রশ্ন কম পড়তে হবে। যেমন হচ্ছে কি তুমি ব্রন্টি সিস্টার্সকে যদি নিয়ে দেয়, তাহলে তুমি হচ্ছে কি চার্লট, এমিলি বা অ্যান, এই তিনজনকে নিয়ে লিখলে হবে। এবং এমিলি ব্রন্টির হচ্ছে কি তোমার উইদারিং হাইটস যে প্রোজটা রয়েছে, ওটা কিন্তু ফর 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবং জর্জ এলিয়ট, চার্লস ডিকেন্স, এদেরও কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং চার্লস ডিকেন্সেরও কিছু 5 মার্কসের প্রোজ আছে, দেন সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো কাদের কিনে লিখতে হবে সেটাও কিন্তু এখানটা মেনশন করে দিয়েছি। নেক্সট, সেকেন্ড প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি তোমার রাইট এ ব্রিফ নোট অন দ্য ইংলিশ এসেইস অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড, বা বলতে পারো যে রাইট এ নোট অন দ্য ইংলিশ পার্সোনাল এসে অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল এমফেসিস অন এনি টু এসেইস অফ ইয়োর চয়েস, এই বলতে পারে, বা নন ফিকশন প্রোজ রোম্যান্টিক পিরিয়ডের। এবার কাদেরকে নিয়ে লিখতে হবে সেটাও কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। তুমি চার্লস ল্যাম্পকে নিয়ে লিখবে এই অ্যান্সার্সটা, তার কারণ চার্লস ল্যাম্পের রেস অফ এলিয়াটা 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। স্যামুয়েল টেইলর কোলরিজকে নিয়ে লিখবে, তার কারণ স্যামুয়েল টেইলর কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া প্রোজটা 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তুমি ওয়াল্টার স্কটকে নিয়ে লিখতে পারো। এবং অনেক সময় কী হয় জানো তো, যাদের মানে শুধু ওয়াল্টার স্কটকে নিয়ে হয়তো 15 মার্কের জন্য দিয়ে দিল, এরকমভাবে কিন্তু প্রশ্ন দেয় বেসিক্যালি। তো এদেরকে নিয়ে লিখবে, জেন অস্টিনকে লিখবে, তার কারণ জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস হচ্ছে কি ফর 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপর হচ্ছে কি তুমি দেখবে 3 নম্বরে রাইট এ নোট ইদার ভার্জিনা উলফ অর জেমস জয়েস অ্যাজ মডার্ন নোভেলিস্ট। তো পরীক্ষাতে তোমাদের হয়তো মডার্ন পিরিয়ডের ওপরে একটা এসে লিখতে বলা হয়েছে, যে মডার্ন পিরিয়ডের এসএসডির ব্যাপারে লেখো। তো তুমি কিন্তু এটা লিখলে হয়ে যাবে। প্রশ্নটা ঘুরিয়ে দেয়, কেমনভাবে দেয়, রাইট অ্যান এসে অন দ্য মডার্ন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু দ্য মেজর রাইটার। এবার এখানকে কাদেরকে লিখতে হবে সেটা তো বলেই দিয়েছি, এদের দুজনকে নিয়ে দিয়ে অনেক সময়।
এবার তো অনার্সদের জন্য ভার্জিনিয়া উলফ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বা যদি মডার্ন পিরিয়ডের রেফারেন্স দেয় তাহলে তোমাকে হচ্ছে কি যে জেমস জয়েসকে লিখতে হবে, তার কারণ ইউলিসিসটা ইম্পর্টেন্ট, এবং জোসেফ কনরাডকে লিখতে হবে, তার কারণ হচ্ছে কি হার্ট অফ ডার্কনেসটা ফর 5 মার্কসের ইম্পর্টেন্ট। তো এমনভাবে বুদ্ধি করে পড়বে যাতে 15 মার্কসের প্রশ্ন করে নিলে যেন 5 মার্কসের প্রশ্ন এক্সট্রা করে না করতে হয়। এবং আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি তোমার ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিরিয়ডিক্যাল এসে ডিউরিং দ্য 18th সেঞ্চুরি। তো এদের কাকে নিয়ে লিখতে হবে দেখো, জোসেফ অ্যাডিসনকে নিয়ে লিখবে, তার কারণ জোসেফ অ্যাডিসনের স্পেকটেটর হচ্ছে কি ফর 5 মার্কস ইম্পর্টেন্ট। রিচার্ড স্ট্রিটকে নিয়ে লিখবে, তার কারণ হচ্ছে কি দ্য টেটলার হচ্ছে কি 5 মার্কস ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি যারা একটুখানি বুদ্ধি করে পড়তে চাইছো, রিস্ক না নিতে চাইছো, এই 4টে কোশ্চেন্স করে নিলে এখান থেকে 100% তুমি কমন পেয়ে যাবে। 100 কেন 200% কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবার কেউ যদি রিস্ক নিতে চাও এবং যারা ফাঁকিবাজ আছো, পরীক্ষার দুদিন আগে সাজেশনে দেখছো, তোমরা এখান থেকে একটা প্রশ্ন করে নিও, তাহলে এখান থেকে এই প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে, বা দুটো করতে পারো তাহলে বেশি সেফ হয়। তো তুমি এখান থেকে একটাই করে নিতে পারো, আদারওয়াইজ দুটো করতে পারো, তাহলে বাকি দুটো না করলেও চলবে। সেক্ষেত্রে তুমি একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, কারণ একটা লিখতে হয়। এবার 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। আচ্ছা, আরও কিছু প্রশ্ন আমি দুটো রেখেছিলাম। একটা হচ্ছে কি তোমার এই প্রশ্নটা, যেটাতে হচ্ছে কি ড্রাইডেন, পোপ, টিএস ইলিয়ট তিনজনই কভার হয়ে যাচ্ছে। অনেক সময় যদি প্রশ্ন ক্রিটিক্যাল হয় বা কঠিন হয়, তখন না অ্যাকচুয়ালি শুধু ড্রাইডেনকে নিয়ে দিয়ে দিল, বা পোপকে নিয়ে দিয়ে দিল। এবং আরেকটা জিনিস তোমাদের বলতে অনেকে জানো না, এই যে ড্রাইডেনটা দিয়ে হচ্ছে কি রেজিস্ট্রেশন এজটাও কিন্তু কভার হয়ে যায়। যদি পরীক্ষাতে রেজিস্ট্রেশন এজ দিয়ে কোনো প্রশ্ন দেয়, তাহলে কিন্তু শুধু ড্রাইডেনকে নিয়ে লিখলে কিন্তু হয়ে যাবে। পোপ, তো প্রত্যেক কটা এজের নাম তুমি ভালো করে জেনে রাখবে। যেমন ড্রাইডেন যে এজ থেকে বিলং করে সেটা হচ্ছে কিছু তোমার রেজিস্ট্রেশন এজ পোপের, দেন তারপর হচ্ছে টিএস এলিয়ট। তো এই তিনজনকে নিয়ে একটা মাস্টার বানিয়ে নিতে পারো। তারপর হচ্ছে কি এলিজাবেথান প্রোজের যে কনটেক্সটটা। তো এই দুটো এক্সট্রা প্রশ্ন, বেসিক্যালি 4টে প্রশ্ন করলে হয়ে যায়। 4টে প্রশ্ন না করতে চাইলে একটা বা দুটো করে নিতে পারো। এবার 5 মার্কসের জন্য আসি। 5 মার্কসের জন্য আমি বেশি প্রশ্ন রাখিনি। 5 মার্কসের পরীক্ষাতে 3টে প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হয় 5 মার্কসের জন্য। তো তুমি যদি মনে করো দাদা আমি একটা কোশ্চেন্স করবো 5 মার্কসের জন্য, তাহলে এটা করে নিতে পারো। এবং এখানটায় অনেকগুলো প্রশ্ন আছে, যেমন ব্রিফলি ডিসকাস এনি ওয়ান এপিসোডারি নোভেল অফ দ্য 18th সেঞ্চুরি। এই প্রশ্নটা ডিরেক্টলি দিতে পারে, এবং এই প্রশ্নটা ঘুরিয়ে দেয়। কী দিতে পারে, শুধু বলতে পারে যে স্যামুয়েল রিচার্ডসনকে নিয়ে লেখো, এখানটায় স্পেলিং মিস্টেক আছে, স্যামুয়েল রিচার্ডসনকে নিয়ে লেখো। এবং স্যামুয়েল রিচার্ডসনের একটা প্রোজ আছে প্যামেলা, তো প্যামেলাকে নিয়ে দিতে পারে। তো একটা প্রশ্ন 3 রকমভাবে ঘুরে দিতে পারে, দেখে নিও। এবং প্রশ্নটা আরেকভাবে ঘুরে দিতে পারে, জ্যাজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য হেনরি ফিল্ডিং রাইজ অফ দ্য 18th সেঞ্চুরি, তোমাকে হেনরি ফিল্ডিংকে দিতে পারে। এই প্রশ্নটা 18th সেঞ্চুরির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কভার করা আছে। এখানটা বেসিক্যালি দুটো প্রশ্ন, 3টে প্রশ্ন বেসিক্যালি আছে। আর একটা কী প্রশ্ন আছে দেখো, রাইট এ শর্ট এসে অন দ্য রাইজ অফ দ্য নোভেল ইন 18th সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ওয়ান নোভেলস। এখানে ড্যানিয়েল ডেফো রবিনসন ক্রুসো 5 মার্কস ইম্পর্টেন্ট, এবং ওয়াল্টার স্কটকেও কিন্তু 5 মার্কস ইম্পর্টেন্ট, এবং ওয়াল্টার স্কটকে তোমার দিয়ে দিয়েছে অলরেডি। তো এখানটায় তাহলে হচ্ছে কি তোমার এই প্রশ্নটা পড়ে নিলে, মানে হচ্ছে কি তোমার প্যামেলা বা স্যামুয়েল রিচার্ডসন বা 18th সেঞ্চুরি নোভেল, এটা একটা প্রশ্ন। অ্যান্ড তারপর হচ্ছে কি হেনরি ফিল্ডিং 2 নম্বর প্রশ্ন, এবং তারপর হচ্ছে কি ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো 3 নম্বর প্রশ্ন। এখানে 3টে প্রশ্ন বেসিক্যালি আছে 18th সেঞ্চুরির। তো শুধু এই প্রশ্নটা করে নিলে তুমি এখান থেকে একটা 5 মার্কস প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তাছাড়াও আমি দুটো এক্সট্রা প্রশ্ন রেখেছি, যেমন স্ট্রিম অফ কনসিয়াসনেস। তো স্ট্রিম অফ কনসিয়াসনেস হচ্ছে কি তোমার ক্যাথরিন ম্যাসফিল্ডকে নিয়ে মানে প্রশ্নটা দেয় বেসিক্যালি। স্ট্রিম অফ কনসিয়াসনেস ক্যাথরিন ম্যাসফিল্ডকে ছাড়া তুমি লিখতে পারবে না। এবং ক্যাথরিন ম্যাসফিল্ডের আরও কিছু প্রোজ আছে, যেমন ব্লিস আছে, ডলস হাউস আছে, প্রিলিউজ আছে। তো এগুলো কিন্তু একটা মাস্টার বানিয়ে নেবে, যেখানটায় স্ট্রিম অফ কনসিয়াসনেস, ক্যাথরিন ম্যাসফিল্ড এবং ক্যাথরিন ম্যাসফিল্ডের যে সমস্ত লেখা বা প্রোজগুলো আছে কভার হয়ে যাবে। এবং আরেকটা 5 মার্কস জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি জোনাথন সুইফট। তো এই 3টে প্রশ্ন করলে এখান থেকে কোনো রিস্ক থাকবে না, এখান থেকে 100% শিওর একটা তুমি প্রশ্ন কমন পেয়েই যাবে বেসিক্যালি, ঠিক আছে। এখান থেকে আর কোনো প্রশ্ন করতে হবে না। এবার আসি প্রোজ সেকশন থেকে। প্রোজ তোমাদের হচ্ছে কি যে প্রোজ 5টা রয়েছে, মানে 5টা ছোটো গল্প রয়েছে। তো 5টা থেকেই 5টা 15 মার্কসের প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো 5টায় যেহেতু আসবে, তোমাকে লিখতে হচ্ছে কটা, 3টে। তো তুমি চাইলে শুধু 3টে গল্প করে যেতে পারো, ঠিক আছে। যে কোনো 3টে তোমার ইচ্ছা মতো যে কোনো 3টে গল্প করে যেতে পারো, এবং এমনভাবে করবে যাতে 5 মার্কসের প্রশ্ন সেপারেটলি না করতে হয়, ঠিক তেমনভাবে আমি তোমাদের প্রশ্নগুলো রেখেছি। তো প্রথমে আসো অফিস স্টাডিজ থেকে। তুমি অফিস স্টাডিজটা আগে করতে পারো, দেন তারপরে শুটিং এলিফেন্ট, তারপর হচ্ছে ক্যারাবে, যে কোনো 3টে গল্প তুমি করে নিতে পারো। বাকি দুটো গল্প তুমি ছাড়তেই পারো, কোনো সমস্যা নেই। প্রথমে অফিস স্টাডিজের কোশ্চেনটা দেখবো, আমি একটা প্রশ্ন রেখেছি, তোমাদের পরীক্ষাতে অফিস স্টাডিজ থেকে একটাই আসবে। প্রথম প্রশ্নটা কি, 2024 প্রশ্ন দেখে নিও। 2024 এসেছিল প্রোজ স্টাইল এসেছিল ভেইখানে, এটা 2024, এটা আমরা আর করবো না বেসিক্যালি। একের দাগে কী প্রশ্ন, যে ক্রিটিক্যালি অ্যানালাইজ অফিস স্টাডিজ টু ব্রিং আউট দ্য বেকেন্স কোয়ালিটিস অ্যাজ অ্যান এসাইস্ট। এইভাবে দেয় পরীক্ষাতে, বা প্রশ্নটা ঘুরে দিতে পারে, ডিসকাস বেকন অ্যাজ অ্যান এসাইস্ট উইথ রেফারেন্স টু দ্য অফিস স্টাডিজ। বলতে পারে যে কমেন্ট অন দ্য অফিস স্টাডিজ
বেকন স্টাইল ইন দ্য এসে অফ অফিস স্টাডিজ, বা বলতে পারে যে ফ্রান্সিস বেকন ইজ কল্ড the father of modern essays, critically comment on how office study justifies it. বা বলতে পারে যে critically examine Bacon's prescribed essays with particular reference to their style and content. বা বলতে পারে যে analyze the essay of studies and show its distinctive features. বা বলতে পারে in his essay of studies does Bacon value studies for its own sake or for practical use. তো একটাই প্রশ্ন দিয়েছি, প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসে, এবং তোমরা এর আগে যে ফাইনাল সাজেশন দেখেছো ওখানটায় সেকেন্ড যে প্রশ্নটা ছিল, ওই সেকেন্ড প্রশ্ন যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষা যদি আসে এই অ্যান্সারটা লিখলে কিন্তু হয়ে যাবে, আর সেপারেট কোনো প্রশ্ন করতেই লাগবে না বেসিক্যালি। অনেক সময় টাইটেলও দিয়ে দেয়, আমি হয়তো মুখে বলছি, এটাও লিখে নিও, টাইটেল যদি পরীক্ষাতে টাইটেলও দেয় তুমি কিন্তু লিখতে পারবে, বুঝে গেছে? এবং প্রশ্নটা আরও অনেকভাবে ঘুরে দেয়, তুমি ফাইনাল সাজেশনে দেখবে ওখানটায় অনেকগুলো রেফারেন্স আছে, 2 দাগের প্রশ্নের ওখানটায় অনেকভাবে ঘুরে ফিরে দেয়, অল প্রশ্নগুলো দেখে নেবে, তাহলে বেশ সুবিধা হবে। অ্যান্ড এখান থেকে শর্ট প্রশ্ন না করলেও চলবে, এই যে শর্ট প্রশ্নগুলো মেন্সে আছে না, যদি আমার নোটস পড়ো তুমি, তাহলে এই অ্যান্সারসটা মুখস্থ করে নিলে এই প্রশ্নগুলো অলরেডি হয়ে যাবে, ঠিক আছে? মানে এই প্রশ্নগুলো অলরেডি তোমার মুখস্থ হয়ে যাবে, কারণ আমি এই সমস্ত যে সমস্ত লাইন তুলে পরীক্ষায় তোমাদের প্রশ্ন দেয় অফিস সার্ভিস থেকে, ওই অ্যান্সার্সের মধ্যে সেই সমস্ত লাইন তুলে দিয়ে আমি অ্যান্সার্স লিখে দিয়েছি। তো তুমি যদি 15 মার্কসের প্রশ্ন করে নাও এগুলো আর করতে লাগবে না, বুঝা গেছে? তাও দেখে রাখো, দেখে রাখার জন্য দিয়েছে বেসিক্যালি, অনেক সময় লাইন তুলে প্রশ্নগুলো দেয়, ইভেন এবারও মানে এর আগেবারও 2024-এও দিয়েছে, তো লাইনগুলো দেখে রাখো, প্রত্যেক কটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড এই অ্যান্সার্সটার মধ্যে সমস্ত লাইন তুমি পেয়ে যাবে। নেক্সট আসি হচ্ছে কি তোমার ড্রিম চিলড্রেন থেকে একটা প্রশ্ন রেখেছি, 2024-এর প্রশ্ন দেখে নাও। 2024 অনার্সদের এসেছিল হচ্ছে কি যে চার্লস ল্যাম্ব কনসিডার ল্যাম্ব অ্যাজ অ্যান এসাইস্ট উইথ রেফারেন্স টু দ্য ড্রিম চিলড্রেন রেফারি, এভাবে প্রশ্নটা এসেছিল পরীক্ষাতে। 2024-এর প্রশ্ন আবার করবো না, তাহলে কি করব এবারে? প্রথম প্রশ্ন করবো ডিসকাস দ্য চার্লস ল্যাম্ব অ্যাজ এ রোম্যান্টিক এসাইস্ট উইথ রেফারেন্স টু ড্রিম চিলড্রেন, বা প্রশ্নটা ঘুরে দিতে পারে, এগুলো কিন্তু অল প্রশ্ন, হ্যাঁ। ডিসকাস ল্যাম্বস ইউজ অফ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন ড্রিম চিলড্রেন রেফারি, এভাবে ঘুরে দেয়। বা প্রশ্নটা বলতে পারে যে কামেন্ট অন চার্লস ল্যাম্ব লিরিক্যাল প্রোজ স্টাইল অ্যাজ এভিডেন্ট ইন ড্রিম চিলড্রেন, বা বলতে পারে যে কামেন্ট অন ল্যাম্বস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন উইথ রেফারেন্স টু ড্রিম চিলড্রেন, বা বলতে পারে ডিসকাস দ্য ড্রিম চিলড্রেন এ রেফারি অ্যাজ এ পার্সোনাল এসে, বা হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল এসে, বা হচ্ছে কিছু উনি যে হিউম্যান প্যাথোস ইউজ করেছেন সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করা বেসিক্যালি। তো এখান থেকে একটা প্রশ্ন রেখেছি, এই একটা প্রশ্ন করলে হয়ে যাবে। এর আগে ফাইনাল সাজেশনে যে প্রশ্নগুলো রেখেছিলাম 2-এর দাগের প্রশ্ন হিসেবে, সেটাও কিন্তু মোটামুটি এই 1-এর দাগের প্রশ্নটা হয়ে যায়। অর প্রশ্নগুলো দেখে নিও, ফাইনাল সাজেশনে 2 দাগের যে প্রশ্নগুলো আছে ওগুলোরও কিন্তু মোটামুটি তুমি যদি এটা মুখস্থ করে নাও তাহলে কিন্তু হয়ে যায়। তোমাদের অনেক সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে কি ধরো কিছু প্রশ্ন, আমি তোমাদের প্রশ্নটা কিন্তু এখানটা একটা রাখতে পারতাম, যে চার্লস ল্যাম্ব অ্যাজ এন রোম্যান্টিক এস, এটা রাখতে পারতাম। এবার এই প্রশ্ন তুমি মুখস্থ করে নিয়েছো, এবং অন্য ধরো অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস দিল, বা লিরিক্যাল প্রোজ স্টাইল দিল, বা পার্সোনাল এসে দিল, বা অটোবায়োগ্রাফিক্যাল এসে দিল, তো তুমি আর বুঝতে পারছো না যে পরীক্ষাতে এটা এসছে আমি এটা মুখস্থ করেছি কী হবে। তো সেই কারণের জন্য এতগুলো অল্প প্রশ্ন তোমাদের দেখানোর জন্য রেখেছি, যে যাতে বুঝতে পারো যে পরীক্ষাতে যদি ঘুরে ফিরে আসে লিখতে পারবে। এখান থেকে একটা শর্ট প্রশ্ন রেখেছি আমি, একটাই মাস্ট নোট বানিয়ে নেবে শর্ট প্রশ্নের জন্য। এর আগের বারে হচ্ছে কি যে শর্ট প্রশ্ন হিসেবে আই থিঙ্ক মাইনর নাকি এমডিসিদের এই প্রশ্নটা দিয়েছিল, বিজাইডাল ডাইভারশন, এই কোড তুলে কিন্তু দিয়েছিল। তো তোমাদের কিন্তু হয়তো ড্রিম চিলড্রেন থেকে অনেক সময় কোড তুলে দেয়, তো এই সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা 5 মার্কসের জন্য। এবং তুমি যদি এই প্রশ্নটা ভালো করে নাও এখান থেকে আর 5 মার্কসের না প্রশ্নগুলো চলবে। যেমন হচ্ছে কি তুমি যখন রোম্যান্টিক এসেস ডিসকাস করবে তখন কিন্তু থিম অফ নস্টালজিয়া এবং লস তোমাকে মেনশন করতে হবে, উইদাউট থিম অফ নস্টালজিয়া না মেনশন করে তুমি কিন্তু রোম্যান্টিক এসেস ডিসকাস করতে পারবে না, বা অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে ডিসকাস করতে পারবে না। তেমন আর একটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে কি তোমার ডিসকাস দ্য ক্যারেক্টার অফ গ্র্যান্ডমাদার ফিল, ঠিক আছে, এরকমভাবে প্রশ্ন দেয়। বা হচ্ছে কি বলতে পারে যে ডিসকাস দ্য ল্যাম্প মিক্স রিয়েলিটি অ্যান্ড ইমাজিনেশন, এভাবে প্রশ্ন দেয়। বা বলতে পারছে হাউ ডাজ চার্লস ল্যাম্ব ফর হিজ ব্রাদার জন, এভাবে প্রশ্ন দেয়। বা হচ্ছে কি এন্ডিংটা তুলেও দিয়ে দেয়, এবং রোল অফ ড্রিম, বা হচ্ছে কি যে রোল অফ এলিয়া বা ন্যারেটর। এবং এখানটা আর একটা প্রশ্ন আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি, এটাও একটুখানি লিখে নিও, রোল অফ ন্যারেটর, এই প্রশ্নটা অ্যাড করে নিও। যদি পরীক্ষাতে রোল অফ ন্যারেটারও দেয় তুমি কিন্তু লিখতে পারবে এই অ্যান্সারসটার থ্রুতে, বোঝা গেছে? তাহলে একটা 5 মার্কস একটা 15 মার্কস আসছে, আমি একটা 5 মার্কস একটা 15 মার্কসে দিয়েছি, আর কোনো প্রশ্ন করতে হবে না। নেক্সট আসছে হচ্ছে কি ঝুম্পালাইয়ের টেম্পোরারি ম্যাটার। ঝুম্পালাইয়ের টেম্পোরারি ম্যাটার থেকে হচ্ছে কি 2024 এসেছিল থিম অফ গ্রিফ অ্যান্ড লস, ঠিক আছে? তো তোমাদের অনার্সদের থিম অফ গ্রিফ অ্যান্ড লস দিয়েছিল, এমডিসিতে শুধু গ্রিফ দিয়েছিল, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এই যে গ্রিফ আর লস দিয়েছে তোমাদের কিন্তু গ্রিফটাও দিতে পারে পরীক্ষাতে,
ঠিক আছে, ওই কারণের জন্য আমি লিখেছি। তো ফার্স্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি সিগনিফিকেশন অফ টাইটেল, টাইটেল সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর বলতে পারে শর্ট স্টোরি এভাবে বলতে পারে, বা বলতে পারে যে ইউজ অফ আইরনি এটা বলতে পারে, বা বলতে পারে সিম্বলিজম কী কী ইউজ করা হয়েছে, যে লাইট অ্যান্ড ডার্কনেস। এবং এই সেম কোশ্চেন্সটা একটু ঘুরিয়ে দিতে পারে যে সিম্বলিজম অফ ব্ল্যাক আউট ইন এ টেম্পোরারি ম্যাটার, বা বলতে পারে এন্ডিংটার ইম্পর্টেন্সটা কী। তুমি যখন টাইটেল করবে অবভিয়াসলি এন্ডিং ছাড়া তুমি তো অ্যান্সার লিখতে পারবে না, ওই জন্য থিম অফ গ্রিফ এভাবে দেয় পরীক্ষাতে। এবং টেম্পোরারি ম্যাটারে বেসিক্যালি দুটো ক্যারেক্টার আছে, অ্যান্ড সাবা অ্যান্ড হচ্ছে সুকুমার আই থিঙ্ক। তো তুমি শর্টসের জন্য সাবা অ্যান্ড সুকুমারের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা পড়ে নেবে, তাহলে হচ্ছে কি তোমার দুটো ক্যারেক্টার হয়ে যাবে, আর কোনো প্রশ্ন করতে লাগবে না বেসিক্যালি এখান থেকে, বুঝে গেছে? দুটো ক্যারেক্টারের কন্ট্রাস্ট পড়ে নেবে। যদি পরীক্ষাতে 15 মার্কসের জন্য সাবা বা সুকুমারের ক্যারেক্টারও দেয়, তুমি কিন্তু এই প্রশ্নটা মুখস্থ করে নিলে কিন্তু হয়ে যায় বেসিক্যালি। তো এটা একটুখানি 15 মার্কসের জন্য দেখে নিও, সবার ক্যারেক্টার এবং সুকুমারের ক্যারেক্টার অ্যান্ড কন্ট্রাস্টটা, মানে কম্প্যারিজন ক্যারেক্টারগুলো কেমন সিমিলারিটিস ছিল, কেমন ডিফারেন্স তাদের মধ্যে, সেই ব্যাপারটার কথা বলছি আমি। এটা দেখে নেবে, তাহলে আর কোনো চাপ থাকবে না, এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। সুকুমারের ব্যাপারটা কিন্তু আমি এখানে মেসেজ করে নিই, তোমরা করে নিও। এবার আসে হচ্ছে কিছু অ্যারাবি থেকে। অ্যারাবি তোমাদের 2024 টাইটেল এসেছিলো, ঠিক আছে? টাইটেল করতে হবে না বেসিক্যালি, তোমরা কী করবে, এই প্রশ্নটা সব থেকে আগে করবে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শো হাউ জয়েস অ্যারাবি ইজ এ স্টাডি অফ অ্যাডোলেসেন্স। এবার তোমরা যখন ফাইনাল সাজেশন দেখেছো, যারা দেখেছো ওখানটা দেখবে যে আমি 3টে প্রশ্ন রেখেছি, এবং 3টে প্রশ্ন অনেকগুলো প্রশ্ন রেখেছিলাম, যে অ্যাডোলেসেন্ট সাইকোলজি, অ্যারাবি অ্যাজ অ্যান অ্যাডোলেসেন্ট সাইকোলজি, বা বয়ের যে ক্যারেক্টারটা, বা বয়ের যে জার্নিটা, অনেকগুলো কিন্তু প্রশ্ন রেখেছিলাম। সমস্ত 3টে প্রশ্নেরই প্রশ্ন, সমস্ত প্রশ্ন দেখে নেবে। ওই 3টে প্রশ্নর কনটেক্সটে আমি একটা প্রশ্ন রেখেছি বেসিক্যালি। দেখো অ্যারাবি হচ্ছে কিছু উইদাউট সামারি তুমি তো ডিসকাস করতে পারবে না, একটা থিম প্রশ্ন মুখস্থ করে নেবে, যেখানটায় সমস্ত প্রশ্ন হয়ে যাবে। তো তেমন ধরনের একটা প্রশ্ন, ওই 3টে প্রশ্নের কনটেক্সটে একটা প্রশ্ন এখানে রাখা আছে। তো সমস্ত প্রশ্নগুলো দেখে নিতে পারো ফাইনাল সাজেশনে গিয়ে, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা ঘুরে দিতে পারে যে অ্যারাবি আছে শর্ট স্টোরি ভাবে বলতে পারে, বা বলতে পারে যে অ্যারাবি ইজ এ স্টোরি অন দ্য মুভমেন্ট ফ্রম ইনোসেন্স টু নলেজ। এভাবে বলতে পারে যে ডিসক্রাইব দ্য বয় ন্যারেটার্স অ্যাডোলেসেন্স এক্সপিরিয়েন্স এনজয় দ্য জেমস জয়েস অ্যারাবি। এ বলতে পারে বা critically describe the boy's journey to Aravi, what effect did it produce on his mind, এভাবে বলতে পারে, বা comment on the symbolism in Arabi। এভাবে কিন্তু ঘুরে ফিরে প্রশ্নটা দেয়। তো মোটামুটি এখান থেকে একটা রেখেছি, এবং শর্টসের জন্য আমি হচ্ছে কি তোমাদের অনেকগুলো প্রশ্ন রেখেছি, কিছু কিছু ফ্রেজ তুলে তোমাদের প্রশ্ন দেয়। তো সেই কারণে জন্য এখান থেকে সমস্ত ফ্রেজগুলো অ্যাড করা, যেমন হচ্ছে কি দ্য কোয়েস্ট ফর দ্য আইডল ইজ দ্য মেইন থিম। এই প্রশ্নটা ঘুরে ফিরে দিতে পারে হচ্ছে কিছু এইভাবে, যে দ্য থিম ইন দ্য অ্যারাবি ইজ এ সার্চ ফর আইডিয়াল বিউটি। এভাবে কিন্তু ঘুরে ফিরে দেয়। তো এই এতগুলো প্রশ্ন রাখার কারণ তোমরা বুঝতে পারবে না কোশ্চেন্সগুলো যে কীভাবে ঘুরে দিচ্ছে। বা প্রশ্নটা ঘুরতে পারে যে জ আফটার জয়েস এ পেন পিকচার অফ অ্যারাবি, এটা হচ্ছে কি এই প্রশ্নটার অ্যান্সার্স, এটা কোন এটা করতে লাগবে না বেসিক্যালি। নেক্সট হচ্ছে কি তোমার হোয়াট ডিটেলস অফ দ্য ডাবলিন লাইফ আর প্রডিউস ইন অ্যারাবি, অ্যান্ড বলতে পারে যে অ্যারাবি ইজ এ স্টোরি অফ অ্যাবিফেনে কামেন্ট। এ বলতে পারে যে ব্রিফলি ডিসকাস দ্য পোর্ট্রেয়াল অফ ম্যাগন সিস্টার্স ইন অ্যারাবি, অ্যান্ড বলতে পারে যে ডিসকাস দ্য ভিউ দ্যাট দ্য অ্যারাবি ইজ নট দ্য মেরালি স্টোরি, ইট ইজ এ ভিভিড ওয়েটিং। তো অনেকগুলো কিন্তু দেখবে এখানটা প্রশ্ন হিসেবে রেখেছি ফর 5 মার্কসের জন্য, এটা একটা মাস্টার মুখস্থ করে নেবে, সমস্ত প্রশ্ন দিয়ে একটা মাস্টার মুখস্থ করে নেবে, তাহলে অ্যারাবি থেকে যে কোনো রকম 5 মার্কসের প্রশ্ন আসলে না তুমি কিন্তু লিখে আসতে পারবে, ঠিক আছে? এবার আসি হচ্ছে কি তোমার শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে। শুটিং অ্যান্ড এলিফেন্টের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু ইম্পেরিয়ালিজমের কনটেক্সটটা। তো ইম্পেরিয়ালিজমের কনটেক্সটটা কিন্তু বিভিন্নভাবে ঘুরে ফিরে দেয়। তুমি এই ফাইনাল সাজেশনে দেখবে অনেকগুলো প্রশ্ন রেখেছি আমি ইম্পেরিয়ালিজমের কনটেক্সটের পয়েন্ট অফ ভিউয়ে, তো সেটা কিন্তু দেখে নেবে। মানে অরওয়েলের যে অ্যাটিটিউডটা ইম্পেরিয়ালিজমের ওপরে, ওই অ্যাটিটিউডটা বা থিম ইম্পেরিয়ালিজমের ওপরে, এবং থটস ব্রিটিশ এম্পায়ারের উপরে অরওয়েলের মানে লেখকের, এবং হচ্ছে কি তোমার ব্রিটিশ পুলিশের উপরে হচ্ছে কি যে আমাদের লেখকের যে থটসটা সেটা ব্রিটিশ এম্পায়ার, বা হচ্ছে কি তোমার ব্রিটিশ পুলিশের উপর যে থটসটা সেটা কিন্তু একই প্রশ্ন বেসিক্যালি। অ্যান্ড তারপরে হিসেবে লিখেছি যে এপিসোড অফ শুটিং, মানে ওই যে এলিফেন্ট থেকে শ্যুট করা হচ্ছিল সেই যে কনটেক্সটটা সেটার কথা বলা হচ্ছে এখানটায়। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ন্যারেটিভ টেকনিক বা ন্যারেটিভ স্টাইলটা, কীভাবে উনি ন্যারেট করেছেন। দেন হচ্ছে কি তোমার এলিফেন্ট যে সিম্বলিজমটা সেটা, আর টাইটেলটা। অ্যান্ড তারপর আরেকটা প্রশ্ন লিখেছি রোল অফ ন্যারেটারের যে রোলটা। তো এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা করে নিলে হয়ে যাবে। এবং একটা শর্ট প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে কি তোমার বার্মিজ ক্রাউডের যে রোলটা, এবং যার জন্য হচ্ছে কি রাইটার বা আমাদের যে কথক সে হচ্ছে কি যে বাধ্য হয়েছিল এই ক্রাউডের চাপে পড়ে এলিফেন্টটাকে হত্যা করার, সেই কারণের জন্য বার্মিজ ক্রাউডের ইম্পর্টেন্স সব থেকে বেশি। এবং তোমাদেরকে সেম কনটেক্সটে ঘুরে দিতে পারে যে হাউ ডাজ অরেল ন্যারেট হিজ এক্সপিরিয়েন্স অফ বার্মিজ লাইফ ইন শুটিং এলিফেন্ট।
নেক্সট হচ্ছে কি তোমার ডিসকাস দ্য ন্যারেটর স্টাইল, আর্লি এক্সপিরিয়েন্স উইথ দ্য লোকালস ইন অরওয়েল, শুটিং অ্যান এলিফেন্ট। অ্যান্ড নেক্সট আর একটা প্রশ্ন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, লাইন তুলে দিয়ে দেয় যে হোয়াই ডাজ অরওয়েল সে হি ওয়ার্স এ মাস্ক অ্যান্ড হিজ ফেস গ্রোজ টু ফিট ইট। এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন, এটা একটা কম্বাইন করে নেন তাহলে কিন্তু হয়ে যাবে, বুঝে গেছে। এবং প্রশ্নটা আরও অনেকভাবে ঘুরে ফিরে দেয়, মানে একটা প্রশ্ন যেমন বলতে পারে যে হাউ ডাজ দ্য অরওয়েল প্রেজেন্ট দ্য থিম অফ ইনার কনফ্লিক্ট অ্যান্ড দ্য মোরাল ডিলেমা। মানে যখন হচ্ছে কিছু যে এটা হচ্ছে ওই ক্রাউডের মানে এফেক্টটা বা ক্রাউডের রোলটা, যে যে সমস্ত ক্রাউডের জন্য হচ্ছে কি যে আমাদের অথরের বা আমাদের ন্যারেটারের হচ্ছে কি তোমার ইনার কনফ্লিক্ট বেঁধেছিল, সেই কনটেক্সটের কথা বলা হয়েছে। তো তুমি হচ্ছে কি যদি ট্রোল অফ বার্মিজ ক্রাউড ব্যাপারটা করে না তাহলে এটা কিন্তু হয়ে যায়, কারণ তোমরা ওর থেকে বুঝতে পারবে না, ওই জন্য অর প্রশ্নগুলো দেখাচ্ছে বেসিক্যালি। নেক্সট হচ্ছে কি হাউ ডাজ দ্য অরাল ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি ফাইন্ডস ট্রু এক্সপ্রেশনস শুটিং এলিফেন্ট। নেক্সট হচ্ছে কি তোমার এভ্যালুয়েট শুটিং এলিফেন্ট অ্যাজ অ্যান অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট টেক্সট। নেক্সট হচ্ছে কি তোমার হোয়াই ডিড অরেল নট ওয়ান্ট টু শ্যুট এলিফেন্ট, মানে কেন শ্যুট করতে চাইছিল না। এটা হচ্ছে কি তোমার বার্মিজ লাইফ বা বার্মিজ ক্রাউডের কনটেক্সটে পেয়ে যাবে বা ন্যারেটিভ রোলের মধ্যে পেয়ে যাবে, সেপারেটলি না করলে চলবে। অর প্রশ্নগুলো জাস্ট দেখে রাখো। নেক্সট রেখেছে হচ্ছে কি হাউ ডাজ দ্য অরওয়েল ডিসক্রাইব দ্য ফিলিংস টুয়ার্ড দ্য ব্রিটিশ এম্পায়ার। এটা ওই প্রথমের প্রশ্ন ইম্পেরিয়ালিজমের কনটেক্সট, এটা টোনটা। তো এতগুলো কিন্তু অর প্রশ্ন তোমাদের দেখানোর জন্য যে ধরো এটা মুখস্থ করে নিলে, অ্যান্ড তুমি ধরো বার্মিজ ক্রাউডের কনটেক্সটটা মুখস্থ করে নিলে আর পরীক্ষাতে এরকমভাবে ঘুরে ফিরে দিল, তখন তুমি লিখতে পারবে না, ওই জন্য দেখানোর জন্য এতগুলো প্রশ্ন রাখা বেসিক্যালি। তো এই ছিল ওভারঅল সাজেশনস, তুমি এখান থেকে করলে 100% কমন বেসিক্যালি পেয়ে যাবে। অ্যান্ড যেটা বলছিলাম, যদি নোটস কিনতে চাও বা পরের সেমিস্টার থেকে পড়তে চাইলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা নোটস কিনতে চাইলে। অ্যান্ড অবভিয়াসলি যেখান থেকে নোটস কিনেছো অলরেডি হয়তো অনেকে কিনে ফেলেছো বা কিছু, জিরো চ্যাট জিবি থেকে চেক করে নেবে যে ওরা চ্যাট জিবি থেকে দিয়েছে কিনা। প্রচণ্ড ভাইটাল একটা ব্যাপার, এগুলো কিন্তু চলছে ইউটিউবে। সো থ্যাংক ইউ।